আজ সকালে ট্রেনে উঠেই দেখলুম অবাক করা কাণ্ড। আমার আশেপাশে যতজন বসে আছে দেখি সকলেই ঘুমাচ্ছে। এ কী রে বাবা, আমি কি ভুল ট্রেনে উঠে পড়লুম? এটা কি ঘুমন্ত ট্রেন? তা না হলে সকলেই কেন ঘুমাবে? ইস, মনটা খারাপ হয়ে গেল জানেন। কত আশা করে আছি আজ ট্রেনে বসে একটা গল্প লিখব, কিন্তু কাকে নিয়ে লিখব? আশেপাশে যারা আছে তারা তো সকলেই ঘুমাচ্ছে। এদের মধ্যে দেখলাম একজন বয়স্ক মানুষও আছেন। উনি আবার ঘরর ঘরর করে নাক ডাকছেন। যেখানে বসেছেন তার পাশের সিটটাও ফাঁকা পড়ে আছে দেখলাম। হয়তো নাক ডাকানির চোটে কেউ বসতে চায়নি। তবে অনেকের মুখেই শুনেছি বয়স বাড়লে নাকি ঘুম কমে যায়। উনি তো ঘুমের ডিলারশিপ নিয়ে বসে আছেন। আর একজনকে দেখলাম, উনি আবার হাঁ করে ঘুমাচ্ছেন। মনে হয় সর্দিতে নাক জমে গিয়েছিল। ওনার বয়স কত আর হবে, 47 কি 48। হাঁ করে ঘুমাচ্ছে বটে, জিভটা কিন্তু বাইরের দিকে একটু বের করে রেখেছেন। আর জিভ দিয়ে টপ টপ করে রস পড়ছে দেখলাম। রসগোল্লা থেকে রস যেমন পড়ে অমনি আমার ঠিক উল্টো দিকেই দাড়িওয়ালা এক লোক বসেছেন, কানে হেডফোন, ঘাড়টা ওপর দিক করে রাখা, পেটটা ফুলে আছে, প্যান্টটা বেল দিয়ে টাইট করে বেঁধেছেন। ওনার পাশেই বসেছে একটি কম বয়সী ছেলে, সেও ঘুমাচ্ছে। পাশে বসা পেট ফোলা লোকটার কাঁধে মাথাটাও রেখেছে, যেমন করে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের কাঁধে মাথা রেখে ঘুমোয়, ঠিক তেমনি। অল্প বয়সী ছেলেটার ঘুমানোর কারণ আছে। রাত জেগে হয়তো গার্লফ্রেন্ডের সাথে কুটুর মুটুর করেছে, তাই হয়তো বাকি ঘুমটা সেরে নিচ্ছে ট্রেনে। এবার আপনারা বলুন, আমি কাকে নিয়ে গল্প লিখব? আমার গল্পের চরিত্ররা এভাবে যদি ঘুমোয় তাহলে কি গল্প লেখা যায়? কি করব এই ভেবে আমিও চোখ বুজলুম একজনের পাশে বসে। সে কিনা এমনভাবে ঘুমাচ্ছে ট্রেন খড়গপুর পৌঁছে গেলেও আদৌ টের পাবে কিনা সন্দেহ আছে। তবে চোখ বুজলুম বটে। চোখ বুজেও আমার যেন শান্তি নেই। চোখ বুজেও আশেপাশের বসা সকলকে দেখতে পাচ্ছি। চোখে ভাসছে পেট ফোলা ওই বদ্দা, রস পড়া ছোদ্দা, নাক ডাকানি দাদু, নিব্বা প্রেম কুমার, এমনকি আমার একদম পাশে বসা শীত ঘুমের মেজদাও। চোখ খুলে আবার সকলের দিকে তাকালুম। মনটা খারাপ হতে লাগলো। ইস, এমন কাউকে পেলাম না যাকে নিয়ে একটা গল্প লেখা যেতে পারে। যেদিকেই তাকায় সেদিকেই সব ঘুমন্ত বাবা। এই কারণেই হয়তো গতকাল বাড়ির হুলো বেড়ালটার জন্য ঘুমের ট্যাবলেট কিনতে গিয়ে কোনো দোকানেই ঘুমের ট্যাবলেট পেলাম না। বলল স্টক শেষ। কি জ্বালা বলুন তো। এদিকে ট্রেনের চাকা গড়াতে গড়াতে ততক্ষণে 2টো স্টেশন পার করে বাগনান স্টেশনে পৌঁছে গেছে। ঘটনা ততক্ষণে নাটকীয় মোড় নিয়েছে। আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো হাজির হলো হেগু। ট্রেনে উঠেই সেই হেগু এসে বসলো একদম দাদুর পাশেই। হেগুর নামটা জানতে পারলাম হেগুর মুখ থেকেই। দাদুর পাশে বসে কানে মোবাইলটা ধরে উচ্চস্বরে কাকে যেন বলছে। আমি হেগু, শুনতে পাচ্ছ? আমি হেগু, আরে আমি হেগু। কানে কি দাদুর? বলেই থেমে গেল। মনে মনে বলছি, আরে থামলি কেন? দাদুর কি সেটা তো বলতে হবে। এমন অসমাপিকা ক্রিয়ার প্রয়োগ একদম ভাল লাগে না। এদিকে হেগু হেগু করে এমন জোরে চিৎকার করতে থাকলো হেগু, হেগুর চিৎকারে পেট ফোলা বদ্দার ঘুম প্রথমে ভাঙল। তারপর আর চোখে পাশে বসা প্রেম কুমারকে এমনভাবে দেখলো
মনে হলো যেন বদ্দা শুভ দৃষ্টি সারল। বদ্দা কাউকে কিছু বুঝতে না দিয়েই এমন একটা গুঁতো দিল প্রেমকুমারকে, গোতা খেয়ে প্রেমকুমার গেল ছিটকে। ঘরের বউ পেয়ে গেছে। পেট ফোলা বদ্দার এমন কথায় প্রেমকুমার গেল চোটে। লেগে গেল ঝটাপটি। প্রেমকুমার বনাম বদ্দা। ওদিকে হেগুর কানে মোবাইল। হেগুকে থামায় কে? নিজের পরিচয় দিয়েও যখন অপর দিকের মানুষটাকে বোঝাতে সক্ষম হলো না, তখন হেগু নাম বদলে বলল, আরে আমি বিমল, কমলের বেটা বলছি। এতক্ষণে বুঝতে পারলুম কেন এর নাম হেগু হয়েছে। এদের বাড়ির সকলের নামে মল আছে। হেগু নিজে বিমল, হেগুর বাবা কমল, দাদু নিশ্চিত পরিমল হবেই। তার মানে হেগুরা মল বংশের লোক। ইতিহাসে যেমন পাল বংশ, সেন বংশ পড়েছিল, তেমনি এই পরিমল নামটা মনে এলেই আমার আবার একটা ছেলের কথা মনে পড়ে যায়। আমার সাথে একই ক্লাসে পড়তো একটি ছেলে, ওর নামও পরিমল ছিল। পরিমলকে একবার জিজ্ঞেস করেছিলাম, স্কুলের স্যার, বল তো পরিমল, পরিমল মানে কি? পরিমল নির্দ্বিধায় বলেছিল, পরিষ্কার মল। এমন পরিষ্কার উত্তর পেয়ে স্যার নিজেও বুঝতে পারছিলেন না পরিমলকে তখন কি বলা উচিত। সে যাই হোক, এদিকে হেগুর গর্জনে পাশে বসা দাদুরও ঘুম ভাঙল। হেগু তখন কানে মোবাইল ধরে বলে চলেছে, আমি কি করে জানবো তুমি আমার হেগু নামটা জানো না? পাড়াতে সকলেই তো হেগু নামেই আমাকে চেনে। শোনো, তোমাকে যেটা বলার জন্য ফোন করেছি। আজ সকালে পিতলের সাইকেলটা চুরি হয়ে গেল। একদম নতুন সাইকেল, মাত্র 2 মাস আগের কেনা। ইতিমধ্যে যারা ঘুমোচ্ছিল তারা সকলেই জেগে গেছে। রস পড়া ছোদ্দার ভাবখানা দেখে মনে হচ্ছিল টুথপেস্ট নিয়ে বাথরুমের দিকেই যাবে হয়তো। কিন্তু হেগুর কথা শুনে সকলেই তখন হেগুর দিকে তাকিয়ে আছে, এমনকি তাদের সঙ্গে আমিও। মনে মনে ভাবছি, পিতলের সাইকেল, তা আবার হয় নাকি? সাইকেল তো লোহার হয়। পিতলের সাইকেল শুনে চোখ দুটো কপালে উঠল। হেগু কি বলছে? যে কথায় মন দিলাম আবার। হেগু ফোনে বলছে, কি বলবো বলো তো, সকাল সকাল কত বড় ক্ষতি হয়ে গেল। অত দামি সাইকেলটা চুরি যে করলো, দেখে নিও ও অ্যাক্সিডেন্ট করে মরবে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। মেচেদা থেকে ফিরে বিকেলে তোমার সাথে দেখা করব। হেগু ফোন রাখতেই হেগুর পাশে বসা দাদু গর্জে উঠল। হেগু দাদুর গায়ে চেপে বসেছিল। দাদু বলল, এই হেগু, সোজা হয়ে বসো। পাশে বসে তো গাঁক গাঁক করে চিল্লাচ্ছ। হেগু সরে বসতেই পেট ফোলা বদ্দা জিজ্ঞেস করল, এ ভাই, পিতলের সাইকেল চুরি হয়েছে? তা সাইকেলটার দাম কত ছিল? 4,000 টাকা। 4,000 টাকায় পিতলের সাইকেল? পিতলের আবার সাইকেল হয় নাকি? হেগু বলল, আরে এ পিতল সে পিতল নয়, আমার বন্ধু সোনা, ওরই ভাইয়ের নাম পিতল, আমাদের পাড়াতেই থাকে, তারই সাইকেল চুরি হয়েছে। পিতলের সাইকেল বলে সবাই যেটা ভাবছিল, সে ভাবনায় হেগু জল ঢেলে দিল। যদিও হাগার পর জল ঢালতে হয়। হেগুর এমন কথা শুনে হেগুর পাশে বসা দাদু এবার বলে উঠল, তোদের পাড়াতে সোনা, রূপা, তামা, লোহা, হাগা, মুতা সবই তো আছে দেখছি। তার মানে বিখ্যাত পাড়া তো। এমন বিখ্যাত পাড়াতে 2-1টা পিতলের সাইকেল না থাকলে চলে? কলমে সরজিৎ ঘোষ। আজকের গল্পটি মজার ছলে লেখা হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ।